স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়শা। দেখছি রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, এমনকি একেবারেই সাধারণ মানুষ, দেশ জুড়ে সবার দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে। আলোচনায় কি সংকট উত্তরণে নতুন দিগন্ত উন্মোচিত হবে? কমবে রাজনৈতিক অস্থিরতা, কিংবা এগিয়ে কি আসবে ভোটের দিনক্ষণ? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তবে বিশ্লেষকরা বলছেন সফল হতেই হবে ঐতিহাসিক এই আলোচনা, নয়তো আরও গভীর সংকটে পড়বে দেশ, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। নির্বাচন ও সংস্কার সহ আরো নানা ইস্যুতে যখন চরম সংকটময় সময় অতিক্রম করছে বাংলাদেশ, তখন লন্ডনে হচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান আর বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক কদিন থেকেই টক অফ দ্য কান্ট্রি। শুরু থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে বিপরীত অবস্থানে বিএনপি আর অন্তর্বর্তী সরকার, আছে আরও নানামুখী টানাপোড়েন। এমন জটিল বাস্তবতায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের 2 ঘন্টার 1-to-1 বৈঠক ঘিরে ব্যাপক কৌতূহল আছে জনমনে। এমনকি লন্ডনের বৈঠকের তীব্র উত্তাপ মিলছে দেশের রাজনীতিতে। কি হচ্ছে, কি হবে, বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ, আছে এমন গুঞ্জনও। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ইউনূস তারেক রহমানের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা, যার ইতিবাচক প্রভাবে বদলে যেতে পারে দেশের সামগ্রিক পরিস্থিতি। বৈঠকটা যে হচ্ছে এটাই একটা ইতিবাচক ঘটনা। তো সেদিক থেকে দেখতে গেলে যে একটা অনর অবস্থা তৈরি হয়েছিল, একটা গুমট অস্থিরতা, ওইটা একটা কেটে যাবে এই বৈঠকের জন্য। জানা গেছে ইউনূস তারেক বৈঠকের প্রধান এজেন্ডা হবে আগামী জাতীয় নির্বাচন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও বিচারের পাশাপাশি গুরুত্ব পাবে জুলাই চার্টার প্রসঙ্গ। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ডিসেম্বরে ভোট করার বিএনপির দাবি। প্রশ্ন ছিল, এ বৈঠকের পর এপ্রিলে ভোট করার সিদ্ধান্ত থেকে সরে আসবে কি অন্তর্বর্তী সরকার? ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নিশ্চয়ই বলবেন বিএনপি কি কি ব্যাপারে বিএনপি অসুবিধা ফিল করছে বা অস্বস্তি ফিল করছে। উনিও ওনার দিক থেকে বলবে যে উনি কি কারণে নির্বাচনটা তো তাড়াতাড়ি দিতে পারছেন না। দুই পক্ষের মধ্যেই কিছুটা ছাড় দিয়ে হলেও একটা সমঝোতামূলক পদ্ধতিতে তাদের যাওয়া উচিত। একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনপ্রত্যাশাটা পূরণ করা উচিত, এবং এটা এক রকমের দায়বদ্ধতা তাদের আছে। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও আছে বিপরীতমুখী শঙ্কাও। বিশ্লেষকরা মনে করেন বৈঠক ব্যর্থ হলে আরও ঘনীভূত হবে রাজনৈতিক সংকট, সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। সেই সংকট আর অনেক ঘনীভূত হবে, এত বেশি ঘনীভূত হবে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, যেটা বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকার সমস্যা দেখা দিতে পারে। আমরা যদি ঐক্য না রাখি তাহলে শত্রু দেশগুলি এটা আপনার সুযোগ দেবে। কারো কোনো একগুঁয়ে অনর অবস্থানের কারণে আমাদের এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পর গণতন্ত্রে উত্তরণের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হবে, এটা কিন্তু কেউ আমরা চাই না। সবার প্রত্যাশা ফলপ্রসূ হবে শীর্ষ 2 নেতার আলোচনা, মতবিরোধ কমে আসবে বাংলাদেশের রাজনীতিতে, যার মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে, মসৃণ হবে গণতন্ত্রের পথ। এবং রাজনীতিতে ভূমিকা রাখার মতো তিনি আছেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের স্থানীয় সময় কাল সকাল 9টায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে বলে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, এই মিটিং এ আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন।
এটা, এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন, আমাদের সাথে উনি কথাও হয়েছে তাদের সাথে। তো কালকে আমরা আশা করছি যে 9টার মধ্যেই ওনারা আসবেন, আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরো অন্যান্য কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দিবেন। এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে অধ্যাপক ইউনূসের ওয়েস্টমিনিস্টারের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলের সঙ্গে বৈঠক হয়। চার্লস যেহেতু প্রফেসর ইউনূসকে অনেক দিন থেকে চিনেন, তো সেই জন্য তাদের অনেক পুরনো অনেক ধরনের আলাপ হয়েছে। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি, এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন, তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। নাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, অথচ এখানেই মাদক নিচ্ছে কারা? নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু ছবি। অনুসন্ধানে জানা যায় বন্ধ থাকা অংশে ইয়াবা সেবন নিয়মিত ঘটনা। প্রায় 17 দিনেও পুরো দমে শুরু করা যায়নি হাসপাতালের কার্যক্রম। ভয়ে ডাক্তার থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারীরাও আসছেন না হাসপাতালে। জরুরি বিভাগের পর বৃহস্পতিবার স্বল্প পরিসরে চালু করা গেছে বহির্বিভাগ। আব্দুল কাদের লিওনের ক্যামেরায় মাসুদ আল আবুনির প্রতিবেদন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের এটি ছাদের একটি কর্নার, এবং আমরা যেটি জানতে পেরেছিলাম যে এখানে বসেই বিভিন্ন ধরনের মাদক নেওয়া হয় এবং সেই পুরো জায়গাটি জুড়ে কিন্তু সেই প্রমাণটি রয়েছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মাদক নেওয়ার পর অসংখ্য ফয়েল কাগজ, আবার আসর করে বসে মাদক নেওয়ার জন্য রয়েছে বেডও। হাসপাতালে কে বা কারা মাদক নিচ্ছে? হাসপাতালের তালা দেওয়া অংশে নিউজ 24-এর অনুসন্ধানে মেলে এমন ভয়াবহ দৃশ্য। এরপর হাসপাতালের ওয়ার্ড বয় ও ক্লিনারদের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট করেন বিষয়টি। যেমন গাঁজার গন্ধ বা এরকম বিভিন্ন রকম নেশার গন্ধ থাকে না, তো ওরা সম্ভবত ওই যে সিঁড়িতে বসে, তো এদিকে আপনার গন্ধে পুরো হসপিটাল ঘুরে যায়। যখন আমরা ঝাড়ু দিতে যেতাম, কাজ করতে যেতাম, তখন দেখতাম এগুলো সিগারেটের বা আবার কাগজগুলো রয়েছে। চাবি একমাত্র ইনচার্জের কাছে থাকে, আর ওখানে যাওয়া নিষেধ। এই জুলাই আহতরা গত 28 মে কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালনকারীদের উপর হামলা চালায়। ওখানে বসে আসছিলাম ইমার্জেন্সিতে, আমি ওই রুমে বসে আসছিলাম, ওরা ওখান থেকে আমার কলার ধরে বাইরে থেকে নিয়ে এসেছিল, পরে পঙ্গর পোলা হয়নি আমার মারছে। 16 দিন পর অনেকেই ফিরেছেন কাজে, তবে হামলার শিকার আহতদের মধ্যে রয়েছে শঙ্কা। আমার বাপ মার ঘরে আমি এরকম কোনোদিন মায়ের খাই নাই, আমার স্বামীর ঘরে আমি কোনোদিন মায়ের খাই নাই। আমি আমার খুব লজ্জা লাগতেছে। এই বিষয়ে খোলামেলা অনেক কথাই বললেন ময়মনসিংহের ইমরান। চাবি আমাদের কাছে থাকে বলতে, চাবি এখন মেডিকেলে কেউ নাই, মেডিকেলে বর্তমানে আমরাই। ধরতে গেলে মেডিকেলটা আমাদের সেফটি দিতে হবে। যে ট্রিটমেন্টটা আমাদের দেওয়ার কথা ছিল সিঙ্গাপুরে, সেই প্রোফাইলের ট্রিটমেন্টটা আমাদের দেয় নাই। তবে হাসপাতালে অন্যদের পাওয়া যায়নি। হাসপাতাল থেকে নিয়মিত বিভিন্ন আন্দোলনে অংশ নেয়া ও তদবিরে জড়িয়ে পড়ার কথা অকপটে স্বীকার করেন ইমরান। আপনি বলছিলেন যে কাকে সিরিয়াল আগে দেয়, কাকে সিরিয়াল পরে দেয়, এই বিষয়গুলো আপনারা দেখছিলেন। এটা কি দেখা আপনাদের কাজ? আপনারা তো রুগী এখানে আমরা রুগী থাকলেও ওইটাও আমাদের কাজ বর্তমানে হয়ে গেছে। বলে আন্দোলন বলতে কোনটা, যেরকম ধর একটা সমাবেশ হলো, তখন ওইখান থেকে গাড়ি পাঠানো হয়, তখন আমরা গাড়ি দিয়েই যাই ওইখান থেকে। যেরকম মাঝখানে ওই যে সাজিদ ভাই ডাকে, যে হাসান ভাই ডাকে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 54 জনের মধ্যে অনুমতি ছাড়া হাসপাতাল ছাড়ায় 49 জনকে হাসপাতাল আইনে পলাতক ঘোষণা করা হবে। আমাদের ইচ্ছা শনিবার থেকে আমরা পুরোপুরি চালু করব, কিন্তু কর্মচারী-কর্মকর্তাদের দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বল্প পরিসরে চালু করা হয়েছে বহির্বিভাগের কার্যক্রম।
মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৭৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাতে পুশিনের পর তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 22 জন পুরুষ, 18 জন নারী ও 30 শিশু। বিজিবি জানায়, সিলেটে মোকামপুঞ্জি, মিনাটিলা ও কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জনকে ছেলে পাঠানো হয়। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিন করা হয় 17 জনকে। আর লালমনিরহাটে বিএসএফ 12 জনকে পুশিনের ব্যর্থ চেষ্টা করেছে দুটি সীমান্ত দিয়ে। তবে লালমনিরহাটের অন্য আরেকটি সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করা হলে বিজিবি তাদের আটক করে। বাংলাদেশের কেউ থাকলে সেটা পুশিন করলে মেনে নেওয়া সম্ভব, তবে অন্য দেশের কাউকে মেনে নেওয়া সম্ভব না, এটা অমানবিক। বৃহস্পতিবার সকালে গাজীপুর সালনা হাইওয়ে থানা ও গাজীপুরের 63 বিজিবি ক্যাম্প পরিদর্শনের সময় কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। আর এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।